আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ডক্টর ইউনূসের শেষ পরিণতি কি হতে যাচ্ছে এবং কি লক্ষণ দেখা যাচ্ছে? বিগত আওয়ামী লীগ সরকার যেভাবে বাংলাদেশকে শাসন করেছে এবং বাংলাদেশের পুরো রাষ্ট্র ব্যবস্থাকে এমনভাবে সাজিয়েছে যে আওয়ামী লীগ সরকারকে শেখ হাসিনা বেঁচে থাকা অবস্থায় কেউ পতন করাতে পারবে, এটা বিরোধী দলের নেতাকর্মীরাও বিশ্বাস করতো না। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা তো মনে করতো যে আওয়ামী লীগ 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেই। আর শেখ হাসিনার পরে আসলে আওয়ামী লীগের নেতৃত্বে কে আসবে সেটাও কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছিল এই 2024 সালের নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে। মানে জয় নাকি পুতুল আওয়ামী লীগের নেতৃত্ব দিবে সেটাও কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছিল। মূল কথাটা হচ্ছে যে আওয়ামী লীগের পতন হবে বা আওয়ামী লীগকে পতন করাতে পারবে, এটা বিরোধী দল সহ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীও এটা স্বপ্নেও বিশ্বাস করেনি। কিন্তু আওয়ামী লীগের সরকারের শাসনামলে আসলে ডক্টর ইউনূসের সাথে শেখ হাসিনার একটা মনোমালিন্যতা ছিল, এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল এবং সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিল। শেষ পর্যন্ত ডক্টর ইউনূসকে আসলে জেলে নেওয়ার আসলে প্রক্রিয়াও কমপ্লিট হয়েছিল। কিন্তু ডক্টর ইউনূসের পক্ষে আসলে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো এই সরকারের উপরে চাপ প্রয়োগ করেছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার আসলে সেটাতে কর্ণপাত করেনি। কারণ আওয়ামী লীগ জানতো যে পশ্চিমা বিশ্বকে আসলে সবসময় ম্যানেজ করে নেবে ভারত। আর যেহেতু আওয়ামী লীগ সরকারকে সম্পূর্ণরূপে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল, তাই আওয়ামী লীগও নিশ্চিত ছিল যে এই ভারত যে কোনো কিছুর বিনিময়ে আসলে এই আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখবে এবং পশ্চিমা বিশ্বের আসলে এইসব চাপকে আসলে ভারত মোকাবেলা করবে, এবং সেটাই হচ্ছিল। কিন্তু এরপরেও ডক্টর ইউনূসের সাথে আসলে শেখ হাসিনা কেন শত্রুতা পোষণ করতো এবং পশ্চিমা বিশ্বের চাপকে মূল্যায়ন না করে আসলে ডক্টর ইউনূসের পিছনে লেগেই ছিল। বাংলাদেশের মতো রাষ্ট্র আসলে পশ্চিমা বিশ্বের সাথে আসলে এই প্রতিযোগিতা করে বা তাদেরকে অ্যাভয়েড করে আসলে টিকে থাকা আসলেই অসম্ভব। এটার অনেকগুলো কারণ রয়েছে, কিন্তু তারপরেও পশ্চিমা বিশ্বের চাপকে উপেক্ষা করে আসলে ডক্টর ইউনূসের পিছনে লাগার আমি যেটা কারণ মনে করি বা এখন যেটা বুঝতেছি যে ভারতের সাথেও আসলে ডক্টর ইউনূসের আসলে সমস্যা ছিল। মানে ডক্টর ইউনূসকে যেরকম শেখ হাসিনা পছন্দ করতো না, সেরকম ভারতও পছন্দ করতো না। এটা এখন বোঝা যাচ্ছে। এখন কেন, কী জন্য, সেটা আসলে বিস্তারিত বলার প্রয়োজন রয়েছে। সেটা এই ভিডিওর মাধ্যমে আসলে বলতে চাই না, অন্য কোনো ভিডিওতে আসলে বলার চেষ্টা করি। কিন্তু এতটুকু বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার এই পতন বা আওয়ামী লীগের পতনের পিছনে আসলে ডক্টর ইউনূসেরও হাত ছিল বা ইউনূস এই আওয়ামী লীগ সরকারের পতনে সহযোগিতা করেছিল। যাই হোক, আওয়ামী লীগের সময় কিন্তু এই ডক্টর ইউনূস কিন্তু বিএনপির চোখের মনি ছিল এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে আসলে আওয়ামী লীগ সরকার যা কিছু করেছে এগুলোর কিন্তু শক্ত প্রতিবাদও জানিয়েছিল বিএনপি। 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর যখন প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের নাম ঘোষণা করা হয় বা তার নামটা যখন সামনে আসে, আসলে প্রত্যেকে এক বাক্যে আসলে মেনে নিয়েছিল এবং ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হোক এটা প্রত্যেকটা দল চেয়েছিল। বিশেষ করে বিএনপি বলেন, জামাত বলেন, এই ছাত্ররা বলেন, অথবা অন্যান্য যে দলগুলো ছিল যারা আওয়ামী লীগের এই শাসনের বিরোধিতা করেছিল, প্রত্যেকটা দলের কাছে কিন্তু ডক্টর ইউনূস সম্মানিত ছিলেন এবং তার নাম প্রস্তাব করার পর কেউ আসলে এই নামের বিপরীতে অন্য কোনো নাম আসলে চিন্তাও করেনি। আর আমি যতটুকু শুনেছি বা যেই সংবাদগুলো পেয়েছি, যে যখন ছাত্ররা ডক্টর ইউনূসকে আসলে প্রধান উপদেষ্টা হিসাবে বাংলাদেশে দায়িত্ব পালনের জন্য অফার করে, তখন নাকি ডক্টর ইউনূস বলেছিল যে আমি 3 মাস বা 6 মাসের জন্য প্রধান উপদেষ্টা হতে চাই না। এমনকি ডক্টর ইউনূসের অবশ্যই বাংলাদেশকে নিয়ে আসলে যে কোনো একটা পরিকল্পনা অবশ্যই আছে এবং এটা থাকবে, এটা স্বাভাবিক। তাই ডক্টর ইউনূসের সাথে আসলে ছাত্রদের কি কথাবার্তা হয়েছে এবং কোন চুক্তিতে তিনি প্রধান উপদেষ্টা হতে আসলে সম্মতি জানিয়েছেন, সেটা যারা তার সাথে কথা বলেছে তারাই জানে। কিন্তু 5 আগস্টের পর তিনি যখন প্রধান উপদেষ্টা হয়েছেন, তখন ছাত্ররা বা এই ছাত্র সমন্বয়করা যেসব দাবিগুলো উপস্থাপন করেছেন বা যেসব বক্তব্যগুলো দিয়েছেন এবং ডক্টর ইউনূস যেই বক্তব্যগুলো দিয়েছেন, সবগুলো বক্তব্যকে আপনি যদি একটু অ্যানালাইসিস করেন তাহলে এটা স্পষ্ট যে
তিনি আসলে বিগত সময়ে বাংলাদেশ যেভাবে শাসন হয়েছে এই বাংলাদেশের পুরো শাসন ব্যবস্থাকে তিনি পরিবর্তন করতে চান এবং তিনি অনেক সংস্কার করবেন বলেও প্রতিশ্রুতি দেন এই বাংলাদেশের মানুষকে। এবং তিনি এই পর্যন্ত অনেকগুলো সংস্কার কাজের কথা আমাদেরকে শুনিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সংস্কার এখনো দেখিনি বা কোনো সংস্কার তিনি করতে পেরেছেন বা সফলভাবে করেছেন সেরকম কিছু এখন পর্যন্ত আমরা দেখিনি। কিন্তু এখন পর্যন্ত তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন সেটা হচ্ছে যে প্রথমে সংস্কার করা প্রয়োজন এবং এই সংস্কার যদি না করতে পারেন তাহলে এই জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে বলে তিনি উল্লেখ করছেন। সব মিলিয়ে ডক্টর ইউনূস কিন্তু এই আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের কাছে তিনি সবচাইতে বড় শত্রুতে পরিণত হয়েছেন এবং আমি যতটুকু মনে করি আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন এদের কাছে ডক্টর ইউনূসের নামটা আসলে মারাত্মক ঘৃণিত নাম। মানে আওয়ামী লীগের সমর্থক এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এখন ডক্টর ইউনূসকে মারাত্মক ঘৃণা করেন এবং এই আওয়ামী লীগের প্রধান শত্রু হিসেবে বিবেচিত করেন। এরপরে আমরা এই পর্যন্ত যে কর্মকাণ্ডগুলো দেখেছি বা ডক্টর ইউনূস যেভাবে আসলে ভারতের চোখে চোখ রেখে আসলে কথা বলছেন এতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ভারত এক মুহূর্তের জন্য চায় না যে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে থাকুক। এমনকি আমার এখন যেটা মনে হচ্ছে যে এই বাংলাদেশের ইতিহাসে মানে ডক্টর ইউনূসের চাইতে ভারতের শত্রু আর অন্য কাউকে মনে করে কিনা সেটাও সন্দেহ রয়েছে। মানে ভারত সরকার ডক্টর ইউনূসকে আসলে মারাত্মক শত্রু হিসেবে বিবেচনা করছে। বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের প্রতিটা স্তরে ভারতের কিন্তু শক্তিশালী গোয়েন্দা ডিপার্টমেন্ট রয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে ভারত মারাত্মক প্রভাব রাখতে পারে, কিন্তু ডক্টর ইউনূসের কারণে ভারত আসলে সুবিধা করতে পারছে না। যেমন অনেকেই আসলে মনে করেন যে এই যে কোনো সময় সেনা শাসন চলে আসতে পারে বা সেনা অভ্যুত্থান করতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডক্টর ইউনূস যতক্ষণ ক্ষমতায় আছে এবং তিনি যতক্ষণ প্রধান উপদেষ্টা আছেন ততক্ষণ পর্যন্ত সেনা অভ্যুত্থান বা এই সেনা কু করা আদৌ সম্ভব নয়। কারণ পৃথিবীতে যতগুলো সেনা কু হয় সবগুলোর পিছনে কিন্তু মদদ দেয় কিন্তু আমেরিকা। আর ডক্টর ইউনূস যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা রয়েছেন এই কাজ আমেরিকা কখনো করবে না বা এই কাজে আমেরিকা সম্মত হবে না বা সেই অনুমতি দিবে না। অতএব ইউনূস থাকা অবস্থায় আসলে এই সেনা অভ্যুত্থান বা সেনা কু করা আদৌ সম্ভব হবে বলে আমি মনে করি না। তার মূল কথাটা হচ্ছে যে ডক্টর ইউনূস কিন্তু এখন আওয়ামী লীগের যেমন শত্রু তার চাইতে বড় শত্রু কিন্তু এখন ভারতের। বর্তমান যে প্রেক্ষাপট এবং যেই সিচুয়েশন যে বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগের পরে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বা শক্তিশালী দল বিএনপি। আর 5 আগস্টের পর প্রধান উপদেষ্টা হওয়ার জন্য বিএনপি কিন্তু সমর্থন করেছিল এই ডক্টর ইউনূসকে। অতএব 5 আগস্টের আগেও ডক্টর ইউনূস বিএনপির কাছে সম্মানিত ছিল, কিন্তু আস্তে আস্তে বিএনপির সাথে আসলে ডক্টর ইউনূসের দূরত্ব বাড়ছে বলে মনে হচ্ছে, যেটা আমরা উপরে উপরে দেখি, কিন্তু বাস্তবতা কি সেটা বোঝা যাচ্ছে না। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপির শেষ কথা হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমান। এখন বিএনপির নেতারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে আসলে কি বক্তব্য দিচ্ছে এটা বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে তারেক রহমান এবং খালেদা জিয়া আসলে ডক্টর ইউনূসকে আসলে কোন চোখে দেখে এবং এই ডক্টর ইউনূসের সাথে তারেক রহমান এবং খালেদা জিয়ার বিতর্কত সম্পর্ক কেমন সেটার উপরে নির্ভর করে। রাজনীতিতে আমি যেটা মনে করি যে আমরা উপরে যেটা দেখি আসলে এটা রাজনীতির মূল কথা না। রাজনীতির মূল কথাটা হচ্ছে ভিতরগতভাবে আসলে সম্পর্ক কি সেটাই হচ্ছে মূল কথা। কারণ রাজনীতিতে অনেক পলিটিক্স থাকে। অতএব হয়তো এমনও হতে পারে যে বিএনপির নেতারা আসলে ডক্টর ইউনূসের বিরোধিতা করছে, কিন্তু তারেক রহমান এবং খালেদা জিয়ার সাথে চমৎকার সম্পর্ক থাকতে পারে ডক্টর ইউনূসের। কারণ আমি দেখেছি যে বিএনপি যেসব কাজে আসলে বাধা দিয়েছে ডক্টর ইউনূস সরকার আসলে সেই কাজগুলো আসলে করেনি। তার মানে হচ্ছে যে তারেক রহমান এবং খালেদা জিয়ার সাথে হয়তো ডক্টর ইউনূসের ভালো সম্পর্ক থাকতে পারে, কিন্তু আমরা সাদা চোখে যেটা দেখতেছি যে ডক্টর ইউনূসকে আসলে বিএনপিও সন্দেহ করছে এবং বিএনপির সাথেও ডক্টর ইউনূসের দূরত্ব বাড়ছে। আবার যেই ছাত্রদের সাজেশনে আসলে ডক্টর ইউনূস এই প্রধান উপদেষ্টা হয়েছেন এবং এই ডক্টর ইউনূসকে ঘিরে আসলে যেই অনেক বড় প্রত্যাশা
রয়েছে এই মানে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বা নেতৃত্ব দেওয়া ছাত্রদের, সেটাও কিন্তু আসলে বিবেচনায় রাখতে হবে যে ডক্টর ইউনূসকে আসলে বোঝা যাচ্ছে যে তিনি ছাত্রদেরকে আসলে ভালোবাসেন এবং তাদেরকে সমর্থন করেন, এবং ছাত্রদের মূল ভাষ্য হচ্ছে যে আগে সংস্কার তারপর নির্বাচন। কিন্তু বিএনপি চাইছে যে 2025 সালের শেষের দিকে হলেও নির্বাচন দিয়ে দিতে হবে। এখন আমি যেটা মনে করি যে 2025 সালে নির্বাচন আদৌ হবে কিনা আমার সন্দেহ রয়েছে। এমনকি আমি এটাও মনে করি যে 2026 সালের মাঝামাঝি অবস্থায় নির্বাচন হতে পারে। এর আগে আসলে বাংলাদেশে নির্বাচন হবে বলে মনে হয় না। এটারও অনেকগুলো কারণ রয়েছে। যদিও ডক্টর ইউনূস বিএনপির প্রতি কিছুটা নমনীয় দেখাচ্ছে এবং কি তিনি আসলে নিজেই ঘোষণা করেছেন যে 2025 সালের শেষের দিকে নির্বাচন দিতে পারে, কিন্তু আমি সেরকম সম্ভাবনা দেখতেছি না। আর এর অনেকগুলো কারণ রয়েছে, সেটা আমি হয়তো অন্য কোনো ভিডিওতে আসলে বলার চেষ্টা করব। তো মূল কথাটা হচ্ছে যে ডক্টর ইউনূসের সাথে যদি ছাত্রদের যে সম্পর্ক এবং ছাত্রদের যে চাওয়া পাওয়া এবং বাংলাদেশের অন্যান্য যে ইসলামিক দলগুলো রয়েছে, জামাত সহ, চরমনাই সহ অন্যান্য যে ইসলামিক দলগুলো রয়েছে, এরাও চায় সংস্কার। এখন শুধুমাত্র দ্রুত নির্বাচন চাই কিন্তু বিএনপি, এবং বিএনপির পাশে থেকে দুই একটা আসন পাওয়ার লোভে যেসব ছোটোখাটো দলগুলোর আসলে এই এখন দ্রুত নির্বাচন চাই, এরা হচ্ছে আসলে বিএনপি যা বলছে সেই সুরে কথা বলছে, আর এই কারণে বলছে। তার মোট কথাটা হচ্ছে এখন বিএনপির প্রধান প্রতিপক্ষ হতে যাচ্ছে ছাত্রদের যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামিক যে দলগুলো, এই দলগুলো মিলে আসলে যেটা চাই আসলে ডক্টর ইউনূস কিন্তু সেদিকে যেতে হবে। এখন ইসলামিক দলগুলো এবং জাতীয় নাগরিক পার্টি এরাও চায় আগে সংস্কার তারপর নির্বাচন। তাই আমি মনে করি যে 2025 সালের শেষের দিকে যদি নির্বাচন না হয় এবং সংস্কার কার্যক্রম যদি শেষ করে যদি নির্বাচন দিতে যাই, তাহলে ডক্টর ইউনূসের সাথে আসলে বিএনপিরও দূরত্ব তৈরি হবে এবং বিশ্বাসহীনতা তৈরি হবে। এবং অলরেডি আমি যেটা মনে করছি যে বিএনপি এখন ডক্টর ইউনূসকে আসলে তাদের শত্রু মনে করছে। যদি এরকম হয় তাহলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূস আওয়ামী লীগেরও শত্রু হচ্ছে, বিএনপিরও শত্রু হচ্ছে, আর ভারতেরও শত্রু। সব মিলিয়ে আসলে ডক্টর ইউনূস কিন্তু প্রত্যেকের কাছে আসলে শত্রুতে পরিণত হচ্ছে। আবার যদি এই ডক্টর ইউনূস যদি সংস্কার কমপ্লিট না করে যদি নির্বাচন দেয়, তাহলে কিন্তু ছাত্রদেরও শত্রু হবে। ডক্টর ইউনূসকে নিয়ে আমরা যতই সমালোচনা করি বা যাই ভাবি, কিন্তু ডক্টর ইউনূস পুরো বিশ্বে একজন পরিচিত ব্যক্তি এবং বিশেষ করে পশ্চিমা বিশ্বে তিনি অত্যন্ত সম্মানিত। তাই ডক্টর ইউনূস যদি তার সম্মান রক্ষা করতে হয়, তাহলে তাকে এই প্রত্যেকটা জায়গা কিন্তু ব্যালেন্স করে চলতে হবে। মূল কথাটা হচ্ছে ডক্টর ইউনূস যদি আসলে যেই সংস্কার করবেন বলে এই বাংলাদেশের এই ছাত্র জনতাকে আসলে যে আশ্বাসগুলো দিয়েছেন, এটা যদি সম্পূর্ণ না করে যদি যেনতেনভাবে একটা নির্বাচন দেয় এবং সেই নির্বাচনটা যদি আসলে বিতর্কিত হয়, তাহলে পুরো বাংলাদেশের প্রত্যেকটা জনগোষ্ঠীর কাছে আসলে ডক্টর ইউনূসের যে সম্মান, যে মর্যাদা, এটা থাকবে না এবং তিনি ইতিহাসের একজন ভিলেন হিসেবে আখ্যায়িত হবেন। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন ডক্টর ইউনূস কি আসলে এই সবগুলো সংস্কার কমপ্লিট করে তারপর বাংলাদেশের ইতিহাসে সবচাইতে স্বচ্ছ নির্বাচন দিয়ে কি তার সম্মানটা তিনি আরও অনন্য উচ্চতায় নিতে পারবেন, নাকি প্রত্যেকটা দলের কাছেই তিনি আসলে ভিলেন হিসেবে আখ্যায়িত হবেন এবং ইতিহাসে তার নাম ভিলেনের খাতায় লেখা হতে পারে? কোনটা হতে পারে কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।